ভাবেন তো এমন একটা দেশ যেখানে তোমার নিজের ফোনও তোমার না। বরং প্রতি ৫ মিনিটে একটা করে স্ক্রিনশট নেওয়া হচ্ছে। এমনকি তুমি কি লেখছো, কি দেখছো তা সবকিছুতে নজরদারি রাখা হচ্ছে। আর হ্যাঁ, এটা কোনো কাল্পনিক গল্প না বরং নর্থ কোরিয়ার প্রতিদিনের বাস্তবতা। আর হ্যাঁ বন্ধুরা, পৃথিবীর সবচাইতে বিপজ্জনক জায়গাগুলোর মধ্যে একটি হলো নর্থ কোরিয়া। আর স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য আমরা এই দেশের পুরো প্রযুক্তি কুশ করেছি। আর যার সম্পর্কে বাহিরে বিশ্বের তেমন কোনো ধারণাই নেই। আর এখানে ইন্টারনেট এতটাই নিয়ন্ত্রিত যে আপনি কাউকে মেসেজে বাইও বলতে পারবেন না। আপনি কোনো অনলাইন গেম খেলতে পারবেন না। রাস্তায় কোনো গরিব মানুষ দেখলে তার ছবি তুলতে পারবেন না। আর সাথে প্রতি ৫ মিনিটে আপনার ফোন নিজে স্ক্রিনশট নেবে। মানে ফোনটা আপনার হলো পুরো নিয়ন্ত্রণ মোবাইল নিজে নিয়ে নিয়েছে। আর মানে খুব সহজ, ফোন নিজেই আপনার সকল অ্যাক্টিভিটি রেকর্ড করে। আর যাতে সরকারের কাছে আপনার সকল তথ্য খুবই পরিষ্কার থাকে। আর আজকের ডকুমেন্টারিতে আমরা ঢুকে পড়বো নর্থ কোরিয়ার স্মার্টফোন জগতে। তাদের অ্যাপস, তাদের সফটওয়্যার, তাদের গেমস এমনকি তাদের ইন্টারনেট এবং মোবাইল ফোনের জন্য যা যাবতীয় আছে সবকিছু নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আর আমরা একটা জিনিস খুবই ক্লিয়ারলি পরিষ্কার হবো, একটা দেশ কিভাবে এত কড়াভাবে ইন্টারনেটের উপরে এতটাও নিয়ন্ত্রণ রাখতে পারে। আর যারা জানে না তাদের জন্য বলতেছি, নর্থ কোরিয়া কিন্তু শুরু থেকেই প্রযুক্তির জন্য সাধারণ মানুষের উন্মুক্ত রাখেনি। আর ১৯৬০ থেকে ৭০ দশকে টিভি, রেডিও, নিউজ সবকিছু ছিল সরকারের নিয়ন্ত্রণে। আর যা সাধারণ মানুষ এগুলো ব্যবহারই করতে পারতো না। এবং টিভি আর রেডিওতে শুধুমাত্র এগুলি দেখানো হতো যেগুলো সরকার চাইতো। আর যখন ১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, তখন নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট বুঝতে পারে যদি তার দেশের মানুষ বাহিরের দুনিয়া সম্পর্কে জানতে পারে তাহলেই তার উপর প্রশ্ন তুলতে শুরু করবে। আর যখন চীনের সীমান্ত থেকে লুকিয়ে সিনেমা, ড্রামা এবং নিউজগুলো ঢুকতে শুরু করে তখন কিন্তু এই দেশের আইন আরো কঠোর হয়ে যায়। আর তাই নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট এই ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে নিজের করে আলাদা একটি ইন্টারনেট ব্যবস্থা চালু করে। আর হ্যাঁ, এটা কিন্তু প্রযুক্তির উন্নতির জন্য নয়, শুধুমাত্র তার দেশের মানুষকে নিয়ন্ত্রণে রাখার জন্য। আর আজকের দিনে সবচাইতে বড় অস্ত্র হলো স্মার্টফোন। আর এই দেশের ফোনগুলো বাইরে নিয়ে যাওয়া খুবই কঠিন। আর যারা এই মোবাইলগুলো বাইরের দেশে নিয়ে যায় সেগুলো চুরাইভাবে অর্থাৎ অবৈধ। নর্থ কোরিয়াতে মোবাইলের জন্য ৩টি জনপ্রিয় কোম্পানি রয়েছে। আর এর মধ্যে একটি হলো আরিরাং সিরিজ এবং দ্বিতীয়টি হলো পিয়ং ইয়ং টাচ সিরিজ এবং ৩ নম্বরটি হলো সমতে সং। অর্থাৎ কিছুটা স্যামসাং এর মতন লাগলো, আসলে কিন্তু এটা স্যামসাং নয়। যেখানে স্যামসাং মানে ৩ টি তারা, সেখানে সমতে সঙ্গে ব্যবহার করা হয়েছে ৩ টি মহান তারা। আর এই ফোনগুলো দেখতে অনেকটা চীনা স্মার্টফোনের মতো হলেও আসলে কিন্তু এগুলা ডুপ্লিকেট। বরং তারা নিজেরাই নিজেদের দেশের জন্য কাস্টমাইজ করেছে। আর এই দেশে প্রতিটি ফোন কেনা-বেচা খুবই কঠোর নিয়মের মধ্যে রয়েছে। আর প্রত্যেকটা ফোন তার মালিকের নামে রেজিস্ট্রেশন করা থাকে। আর ফোনের আইএমইআই নাম্বার সরকারের সরাসরি ডাটাবেজের সাথে কানেক্টেড। আর অনুমতি ছাড়া ফোন অন্য কাউকে দেওয়া বা বিক্রি করা, ক্রয় করা সম্পূর্ণভাবে অবৈধ। আর এই স্মার্টফোনগুলোর সফটওয়্যার দেখতে অ্যান্ড্রয়েডের মতো হলেও আসলে কিন্তু এগুলা অ্যান্ড্রয়েডের ডুপ্লিকেট সংস্করণ। আর এখানে একটা বাস্তব ঘটনা হলো গুগলের কোনো সার্ভিস নেই। বরং সরকার চাইলে ইচ্ছামতো আপনার ফোনে যেকোনো অ্যাপ ইনস্টল এবং আনইনস্টল করতে পারে। অর্থাৎ ফোন আপনার হলো সম্পূর্ণ অ্যাক্সেস কিন্তু গভর্নমেন্টের। সবচাইতে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো আপনি চাইলেও ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না। আর ইন্টারনেটের নামে সেখানে অন্য একটি ডুপ্লিকেট সিস্টেম তৈরি করে দেওয়া হয়েছে যা 3G ইন্টারনেট ব্যবহার হয় এবং খুবই ধীরগতির। আর যাকে বলা হয় নর্থ কোরীয় ভাষায় কোয়াং মিয়ং। আর এটি একটি খুবই ক্লোজড নেটওয়ার্ক যা বাহিরের দেশের কেউ ব্যবহার করতে পারবে না। তো ২০২৩ সালে কিন্তু 4G ইন্টারনেট চালু হলো। এখানে একটা কন্ডিশন আছে। আপনার প্রত্যেকটি ডেটাবেস কিন্তু চেক করা হয় গভর্নমেন্টের জন্য। আর হ্যাঁ, এখানে কিছু সুবিধা বাড়ানো হয়েছে যেমন দ্রুত ভিডিও কলিং। বাট এখানেও আরেকটা কন্ডিশন আছে যে আপনি শুধুমাত্র সরকারের অনুমোদিত অ্যাপসের মাধ্যমে আপনি কথা বলতে পারবেন। কিন্তু এখানেও একটা ফ্যাক্ট হলো আপনার সবকিছু কথাবার্তা কিন্তু সরকারের অ্যাপসের মাধ্যমে ট্র্যাক করা হয়। আর এই
ইন্টারনেটের মাধ্যমে মাত্র কয়েক হাজার ওয়েবসাইটগুলোয় যা সরকার আগে থেকে অনুমোদন করে রেখেছে। আর মুভি, ভিডিও, গেম অর্থাৎ যা কিছু বিনোদনের জন্য আছে তা ব্যবহার করতে হলে অবশ্যই সরকারি অনুমোদিত প্ল্যাটফর্মে দেখতে হবে। নিউজ, শিক্ষা, চিকিৎসা সম্পূর্ণ গভর্নমেন্টের হাতে নিয়ন্ত্রিত। আর ভাবেন তো আপনি নিজের ফোনে একটা অ্যাপস ইনস্টল করছেন, বাট আপনি চাইলেও সেটা রিমুভ করতে পারবেন না। আর এখানে কিন্তু নজরদারি বিষয়টা সম্পূর্ণ আলাদা। আপনি আপনার ফোন ইউজ করছেন, বাট হঠাৎ দেখবেন ৫ মিনিট পরে অটোমেটিক্যালি স্ক্রিনশট হয়ে যাচ্ছে। আবার এই স্ক্রিনশট কিন্তু একটি হিডেন ফাইলে চলে যায়, যা আপনার নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাইরে। আর এটি সম্পূর্ণ গভর্নমেন্ট সিকিউরিটি দ্বারা ক্রেডিট। আর আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো সবচাইতে বড় জিনিসটা হলো কিবোর্ড। যে আপনি নিজের মতো করে কিছু লিখতে পারবেন না। আপনি যা লিখবেন, যা সরকার চেয়েছে। অর্থাৎ আপনার প্রত্যেকটা শব্দ সরকারের হাতে নিয়ন্ত্রিত। ধরুন আপনি নির্দিষ্ট একটা কিছু টাইপ করতে চান, বাট এটা কিন্তু চেঞ্জ হয়ে সরকারের অনুমোদিত ওয়ার্ডে চলে যাবে। সো দ্যাট আপনি চাইলেও আপনার মনের মতো কোনো কিছু প্রকাশ করতে পারবেন না চ্যাটের মাধ্যমে। আর এর পেছনে কিন্তু একটা ইতিহাস আছে যা ১৯৫০ থেকে ৫৩ সালে ঘাটাঘাটি করলেই এক্কারে খুবই ক্লিয়ার ভাবে বুঝা যায়। ১৯৫০ থেকে ৫৩ সালের যুদ্ধে নর্থ কোরিয়াকে সোভিয়েত এবং চীন সাহায্য করেছিল এবং সাউথ কোরিয়ার কিন্তু ইউএসএ সাহায্য করেছিল। আর তখন থেকে নর্থ কোরিয়ার চোখে সাউথ কোরিয়া কিন্তু বাইরের শক্তির প্রভাবিত দেশ বলে বিবেচিত। আর একটা ফান ইফেক্ট হলো আপনি সাধারণ সম্পর্ক বা সাধারণ শব্দ ইউজুয়ালি ইউজ করতে পারবেন না। যেমন ভাই, বোন বা অথবা রিলেশনশিপ বুঝে এমন কোনো ওয়ার্ড আপনি ইউজ করতে পারবেন না। আর কারণ খুবই ক্লিয়ার, এই ধরনের শব্দ তাদের রিলেশনশিপকে খুবই কাছাকাছি নিয়ে আসে। আর নর্থ কোরিয়ার মতে ব্যক্তিগত সম্পর্ক থেকে নেতার প্রতি আনুগত্য থাকার সম্পর্কটাই বেশি গুরুত্বপূর্ণ। আর তাদের মধ্যে সর্বোচ্চ ভালোবাসা ও সম্মান একজনের প্রতি থাকা উচিত। আর সেটা হলো তাদের দেশের রাষ্ট্রনেতা। অর্থাৎ তাদের দেশের প্রেসিডেন্ট। আর এই কারণে ব্যক্তিগত সম্পর্ক বা ডেটিং সবকিছু লুকিয়ে কঠোর নিয়মের মাধ্যমে করতে হয়। আর মানে খুবই ক্লিয়ার, আপনি যা করছেন তা সবকিছু নজরদারির মধ্যে পড়ে যায়। কলের মেটাডেটা, মেসেজের প্যাটার্ন সবকিছু কিন্তু ট্র্যাক করা হয়। আর সেলফি কালচার তো এখানে পছন্দই করা হয় না। কারণ তারা এটাকে মনে করে শুধু পরিচয়ের জন্য গুরুত্বপূর্ণ। তো সমাজ ও ব্যক্তির চেয়ে রাষ্ট্রনেতা আরো সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনি ঠিকই ছবি তুলতে পারবেন। বাট এটার মধ্যেও কিছু কন্ডিশন আছে। যা সরকার আগে থেকে অনুমোদন দিয়ে রেখেছে সেই পোস্টগুলোই আপনি শুধুমাত্র ব্যবহার করতে পারবেন। আবার কিছু জায়গায় ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। যেমন মিলিটারি ক্যাম্প, গরিব মানুষের ছবি অথবা ভাঙ্গা রাস্তাঘাট অথবা ভাঙ্গা বিল্ডিং এর ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আর সেই ছবিগুলো শুধুমাত্র তোলা যাবে যেগুলো ছবি দেশকে সুন্দর, পরিষ্কার এবং ইতিবাচক প্রভাব ফেলে। এমনকি এই দেশে কিছু পোজ দেওয়া নিষিদ্ধ। যেমন ওয়েস্টার্ন পোজ, আ রোমান্টিক পোস্ট এবং পিস সাইন পোস্ট এগুলো সম্পূর্ণভাবে অবৈধ। আবার মেসেজেও কিন্তু অনেক ক্রাইটেরিয়া আছে। যেমন আপনি মিমস পাঠাতে পারবেন না বা ইমোজি দিতে পারবেন না বা আপনি ফানি কিছু শেয়ার করতে পারবেন না। এমনকি কিউট এক্সপ্রেশন আপনি ব্যবহার করতে পারবেন না। কারণ এগুলো অতিরিক্ত স্বাধীনতা হিসেবে দেখায়। আর গভর্নমেন্টের বিশ্বাস যদি মানুষের ভাষা নিয়ন্ত্রণ করা যায় তাহলে পুরো দেশকেই নিয়ন্ত্রণ করা সহজ হয়ে যাবে। আর এখানে একটা অদ্ভুত বিষয় হলো এখানে কোনো অ্যাপ ইনস্টল করতে হলে আপনাকে অনলাইনে নয় বরং অফলাইন লোকাল মার্কেটে যেতে হবে। আপনি অ্যাপ স্টোর, প্লে স্টোর বা গুগলে এগুলো অ্যাপ পাবেন না। সো আপনাকে মানে লোকাল কোনো মার্কেটে যেতে হবে। আর মানে খুব সহজ একটা ফিজিক্যাল শপ থেকে আপনাকে অ্যাপটা কিনতে হয়। আর এই ধরনের সেন্টারগুলোকে বলা হয় এক্সচেঞ্জ সেন্টার। আর আপনি নিজে এপিকে বা প্লে স্টোর থেকে এগুলো অ্যাপ ব্যবহার করতে পারবেন না। বরং অ্যাপ স্টোরের দোকানে গিয়ে আপনাকে আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে আপনার ফোনে ইনস্টল করে আনতে হবে। আর এগুলো ফোনের আইএমইআই এবং আপনার দেওয়া সকল তথ্য রেকর্ডেড হিসেবে থাকে। আর একই অ্যাপ যদি রেজিস্ট্রেশন করা অন্য কোনো ফোনে পাওয়া যায় তাহলে সেটা অবৈধ। আবার আপনি চাইলে যেকোনো অ্যাপ আবার আনইনস্টল অথবা আপডেট করতে পারবেন না। আর সবচাইতে মানে ইন্টারেস্টিং ফ্যাক্ট, সরকার যখন চায় তখন এই অ্যাপগুলো আপডেট হয়। আবার গেমিং এর ক্ষেত্রেও সেম ক্রাইটেরিয়া। আর এখানে শুধুমাত্র অফলাইন গেম অনুমোদিত। আর এই দেশে অনলাইন বা মাল্টিপ্লেয়ার গেম
একবারে সম্পূর্ণ অবৈধ এবং অনুমোদিত। এটা এক্সাম্পল খুবই সহজ। কারণ অনলাইন গেম খেলে মানুষ একে অন্যের সাথে কানেক্টেড হতে পারে, যা সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাই এখানে শুধুমাত্র সাধারণ ফ্লাজল বা সিঙ্গেল গেমই থাকে। আর একটা মজার ফ্যাক্ট হলো অনেক জনপ্রিয় গেমের কিন্তু লোকাল ভার্সন ক্রিয়েট করা হয়। আর যেখানে বাইরের শত্রুদের বিদেশি আক্রমণকারী হিসেবে শো করা হয়। আর গেমের মূল ফোকাস হলো নিজের দেশকে রক্ষা করা। আর যদি আমরা এখন ল্যাপটপের কথা বলি, নর্থ কোরিয়ার ইউজকৃত ল্যাপটপ কিন্তু আমাদের দেশের মতো উইন্ডোজ বা অ্যাপলের ভার্সনের মতন না। সম্পূর্ণ কপি একটা ভার্সন, যা তারা নিজেরা নিজেদের দেশের জন্য তৈরি করেছে। যা তাদের সম্পূর্ণ নিজস্ব অপারেটর দ্বারা তৈরি, যা দেখতে আমাদের লোকাল ল্যাপটপগুলোর মতো লাগলেও ভিতরে সম্পূর্ণ আলাদা। যা সাধারণ ব্যবহারকারীদের জন্য একটা অদৃশ্য ওয়াটারমার্কের মতো। আর এই ল্যাপটপ মানুষের দৈনন্দিনের কার্যকলাপ প্রতিনিয়ত রেকর্ড করে একটা হাইডেন ফোল্ডারে রেখে দেয়। যা গভর্নমেন্ট চাইলে যেকোনো টাইমে অ্যাক্সেস নিতে পারে। বাট এখানে সাধারণ জনগণের অ্যাক্সেস নিতে পারে না। আর ব্যবহারকারী কোন গান দেখছে, কোন ফাইল খুলছে এবং কোন পিডিএফটি ওপেন করছে, তার সম্পূর্ণ অ্যাক্সেস সরকারের হাতে থাকে। সবকিছু লগইন হয়। এমনকি ইউএসবি ডিভাইস কানেক্টেড করলে তার সম্পূর্ণ হিস্টোরি বেরিয়ে আসে। কতক্ষণ সংযুক্ত ছিল, কোন ফাইল কপি হয়েছে, সবকিছু ট্র্যাক করা হয়। আর একটি ইউএসবি যদি একাধিক ডিভাইসে রান করা হয়, তার কিন্তু সম্পূর্ণ চলাচল বন্ধ হয়ে যায়। আর কেউ যদি কোনো পাইরেসি সফটওয়্যার ইউজ করার চেষ্টা করে, তাহলে কিন্তু এই ফাইল যোগ করে দেয় এবং তার সকল ডেটাবেস আর সকল কানেক্টিভিটি গভর্নমেন্টের হাতে চলে যায়। সো দ্যাট এখানে মেয়েদের পাইরেসি সফটওয়্যার বা সরকারের অনুমতি ছাড়াও যেকোনো সফটওয়্যার বা যেকোনো ভিডিও এক্সেট্রা এক্সেট্রা ইউজ করা একবারেই কঠিন। এবং তথ্য সরবরাহ নিয়ন্ত্রণে রাখা এবং বাহিরের সমাজ থেকে সম্পূর্ণ আলাদা রাখার জন্য এই ক্রাইটেরিয়াটি ব্যবহার করা হয়েছে নর্থ কোরিয়াতে। আর এই ধরনের কঠোর নিয়ন্ত্রণ সাধারণ গতিতে প্রযুক্তি খুব তাড়াতাড়ি এগোতে পারে না। আর হ্যাঁ, যত বেশি নিয়ন্ত্রণ তত বেশি সীমাবদ্ধতা। এটা কিন্তু আপনাকে মানতেই হবে। সো দ্যাট নর্থ কোরিয়া উন্নত বাট ততটাও প্রযুক্তির দিকে এগোতে পারতেছে না, জাস্ট এই ক্রাইটেরিয়াটির কারণে। আর নর্থ কোরিয়ার সিস্টেমটা এমনভাবে তৈরি করেছে, যেখানে লিডারকে সর্বোচ্চ মর্যাদা, সম্মান এবং সবকিছুর অধিকারী বলে মানা হয়। আর কারণ প্রযুক্তি যদি একটু বেশি কুলো হয়ে যায়, তাহলে মানুষ বাহিরের শক্তিটা দেখে ফেলবে। আর সো দ্যাট তখন অনেকে প্রশ্ন করবে। আর একবার যদি প্রশ্ন ওঠা শুরু হয়ে যায়, তাহলে কিন্তু মানুষের মনকে নিয়ন্ত্রণ করা খুবই, খুবই টাফ হয়ে যাবে। আর একবার যদি প্রশ্ন শুরু হয়, তখন কিন্তু সে আগের মতো ক্রাইটেরিয়া থাকুক বা স্বাধীনতা না থাকুক, মানুষকে কিন্তু আর নিয়ন্ত্রণ করা পসিবল হবে না। আর যদি সাধারণ মানুষ বাহির বিষয়ক সম্পর্কে জেনে ফেলে, তাহলে এই দেশের লিডারই সর্বোচ্চ ক্ষমতা অধিকারী এবং তাদের লিডারই সব, এই ক্রাইটেরিয়াটা কিন্তু ভেঙে যাবে। আর একটা কথা সত্য, প্রযুক্তি কিন্তু আমাদের কাছে খুবই আকর্ষণীয় এবং আমরা কোনো না কোনোভাবে প্রযুক্তির দিকে আকৃষ্ট। আর এটা খুব সহজে ব্যবহার করা যায় মানুষকে ভয় দেখাতে বা ভুল কিছু তথ্য ছড়াতে। আর সো দ্যাট আমরা যা কিছু দেখি তা কিন্তু সবসময় সবকিছু সত্য হয় না। সো আমাদেরকে অবশ্যই সত্যটা খুঁজে বাহির করতে হবে এবং যা দেখি তা সবকিছু বিলিভ করতে নেই। আর এআই এর ডিজিটাল যুগে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস আমরা কি দেখব, কি বিশ্বাস করব। কারণ যা কিছু মনে হয় অরিজিনাল, তা সবকিছু কিন্তু অরিজিনাল হয় না। সবচেয়ে বড় উদাহরণ, আমরা যা দেখতে চাই, যা স্ক্রল করতেছি, তা কিন্তু আমাদের নিজের মনের ইচ্ছামতো হয় না। বরং আমরা যদি নিজে কিছু সার্চ করে দেখি, সেটাই আমাদের ব্যক্তি এবং নিজের মনের ইচ্ছামতো হয়। আর আমরা যদি নিজের ইচ্ছামতো কনটেন্ট ডিসাইড করতে থাকি, অন্ততপক্ষে আমাদের কিছুটা স্বাধীনতা থাকবে এবং নিজের ব্যক্তির উপর কিছুটা আস্থা থাকবে। আর সবচেয়ে সত্যি কথা হলো, ভুল তথ্য কিন্তু খুবই দ্রুত ছড়ায়। আর আসলে আমরা কিন্তু সবসময় ভুল কিংবা সঠিক খুবই তাড়াতাড়ি একটা বুঝতে পারি না। সো দ্যাট অবশ্যই আমাদেরকে যেকোনো বিষয়কে পরীক্ষা-নিরীক্ষা করে আগে দেখতে হবে। আর আমাদের কিন্তু সবারই একটা শক্তিশালী চিন্তা শক্তি আছে, যা আমাদের সবার উচিত ব্যবহার করা যথাসময়ে। আর এইরকম মোর ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এবং একটা লাইক করে পাশে থাকবেন। সো দেখা হচ্ছে পরে কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।